25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল হাসিনার, বললেন চিফ প্রসিকিউটর। জাতীয় নির্বাচন হলেই দেশে স্থিতিশীলতা আসবে, বললেন তারেক। আইন সংশোধনের জন্য স্থানীয় নির্বাচনে বিলম্বের আভাস কমিশনের। কৃষিজাত পণ্য রপ্তানিতে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব, বলছে বাপা। ভোজ্য তেলের সংকটে প্রশাসনিক ব্যর্থতাকে দুষছেন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ কথা জানানো হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় পরিপত্রে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে আচমকা বিডিআরের কিছু সদস্য হামলা চালায় দরবার হলে। এতে 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণে অস্ত্র। নারকীয় এক হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হয় 277 জনকে খালাস দেওয়া হয়। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবিতে আন্দোলনে নামেন হতাহতের পরিবারের সদস্যরা। এছাড়া গত 29 জানুয়ারি মহাখালীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও বেঁচে থাকা সেনা কর্মকর্তারা। তাদের দাবিকে সম্মান জানিয়ে রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছে। সরকারি ছুটি ব্যতীত এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের গ শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নো ট্রিটমেন্ট নো রিলিজ, গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে এমন নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাংবাদিকদের এমনটাই জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টের গণহত্যা মামলায় 3 পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর পুলিশের সঙ্গে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে 1400 শতাধিক ছাত্র জনতা শহীদের পাশাপাশি আহত হয় কয়েক হাজার মানুষ। 5 আগস্ট পতনের আগে তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে যান। সেখানে তিনি কর্তব্যরত ডাক্তারদের নানা রকম নির্দেশনা দেন, যার অন্যতম ছিল আহতদের চিকিৎসা সেবা না দেয়া। এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এদিকে রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনের গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আমির হোসেন নিরাপত্তা বাহিনীর জন্য কোনো থ্রেট ছিল না, শুধুমাত্র অপরাধ করার উদ্দেশ্যে মানুষকে হত্যা করার একটা জিঘাংসার কারণে তাকে পরপর এভাবে গুলি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারকৃত যে চঞ্চল চন্দ্র সরকার নামে একজন পুলিশের এসআই,
তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য অনুমতি চেয়েছি। আদালত সেটা মঞ্জুর করেছেন এবং তাকে আমরা একদিনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আদালত 2 মাসের সময় মঞ্জুর করে 22 এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন হলেই দেশে স্থিতিশীলতা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 17 বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ব্যক্তিরাই এখন বৈষম্যের শিকার বলেও অভিযোগ করেন তিনি। রোববার রাজধানীর এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বারের নেতারা। কর্মশালায় অংশ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কড়া সমালোচনা করেন। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় নাই, মানুষের অবস্থার পরিবর্তন হয় নাই। আমি যেহেতু আইনজীবী, আইনজীবীদের কথাও বলতে হয়। জনাব তারেক রহমান সাহেব প্রণীত এই 31 দফা মানুষের কাছে যাচ্ছে, তখন আমরা, আপনারা সমস্ত আবাল বৃদ্ধ বনিতা বুঝতে পারছেন এই 31 দফার মধ্যে কি আছে। এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে সময় কেউ সাহস করেনি তখন বিএনপি 31 দফা উপস্থাপন করেছে। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা 31 দফা উপস্থাপন করেছি। এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব, এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতার নিরিখে আমাদেরকে এটিকে পূরণ করতে হয়, অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে অভিযোগ করে এ থেকে দেশকে রক্ষা করতেই 31 দফা সংস্কার প্রস্তাব বলেও দাবি করেন তিনি। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বর বা পরের বছরের জুনেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলেও আভাস দেন তিনি। রোববার পৃথক অনুষ্ঠানে এসব তথ্য জানান তারা। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটি আগে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকেই। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ তো রয়েছেই, তার উপর নানা মহলেও চলছে কানাঘুষা। এমন পরিস্থিতিতে রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, তাই যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। তবে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে এবছরের জুনে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই। মতানৈক্যের পাশাপাশি আইন সংশোধনও এক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি। শুধু সংস্কার কমিশন এই বিষয়ে ঐক্যমত্য হওয়ার পাশাপাশি অন্য সংস্কারের বিষয়েও যদি ঐক্যমত্য হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার আরপিইউ সংশোধনের বিষয় রয়েছে, তারপরে সংশ্লিষ্ট যে আইনগুলো সংশোধনের বিষয় রয়েছে, এগুলো সংশোধন করার পরে কিছু কাজকর্ম প্র্যাকটিক্যালি করতে হবে।
সেই ক্ষেত্রে তো সময় লাগবেই। তবে ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আভাস দেন প্রধান নির্বাচন কমিশনার। কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের এক অনুষ্ঠানে এমন আভাস দেন তিনি। প্রধান উপদেষ্টার মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি, এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা ওইভাবে না বলেন নাই। জাতীয় নির্বাচন হওয়ার ডিসেম্বর না যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চলতি বছরের জুনেই নির্ভুল ভোটার তালিকা তৈরির কথাও জানান নাসির উদ্দিন। প্রায় 51 লক্ষের অধিক ভোটার তো আমরা পেয়েছি, তো এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি। আগামী জুন মাস নাগাদ আমরা এই শেষ ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারবো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গরমে দেশে কোনো লোডশেডিংয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাতে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ড এর 65তম সভা শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা এ সময় আরও বলেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। সরকার চাল ডাল আমদানি করছে এবং মজুদ রাখছে। এছাড়া মনিটরিংও করা হবে যাতে করে কোনো ব্যবসায়ী খাদ্যপণ্যের দাম না বাড়াতে পারে। এনার্জির ব্যাপারে আমাদের সজাগ, যেটা গ্যাস এবং সরবরাহ থেকে এবং বাইরে থেকে ইম্পোর্ট করার জন্য যেটা এলএনজি এবং পেট্রোলিয়াম, সেটা আমরা যথেষ্ট সিদ্ধান্ত নিচ্ছি। সাপ্লাই থাকে এটা আমরা এসে করছি। আমরা যত রকম চাল ডাল ইভেন আমরা খেজুর তারপর ওইগুলো আমদানি করার জন্য যথেষ্ট এনকারেজ করছি। আর ভিতরে যাতে আমরা একটা যথেষ্ট মজুদ করি। আর থার্ড জিনিস হলো আমরা মনিটরিং করতে পারছি। পোশাক শিল্পের পর কৃষিজাত পণ্যের রপ্তানি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার নেতারা। সরকারের সহযোগিতা পেলে 2027 সালের মধ্যে এই খাত থেকে $2 বিলিয়ন রপ্তানি আয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন বাপার সভাপতি ও সজীব গ্রুপের চেয়ারম্যান MA হাশেম। 10ম বাপা ফুড প্রো নিয়ে রোববার রাজধানীর ERF কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন SU সেলিম। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য অথবা কৃষিজাত পণ্য দেশের শীর্ষ 5 রপ্তানি খাতের একটি। করোনার পর 2020-21 অর্থবছরে প্রথমবার এই খাতের রপ্তানি $1 কোটি বিলিয়ন বা $100 কোটি ছাড়িয়ে যায়। পরের বছর সেটি বেড়ে $116 কোটি উন্নীত হয়। যদিও এই বিদেয়ী অর্থবছরের রপ্তানি 27% কমে $84 কোটি নেমেছে। এমত অবস্থায় এই খাতের রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। এই খাতে দেশি বিদেশি কোম্পানি ও ক্রেতা সচেতনতায় আগামী 25 ফেব্রুয়ারি থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। দুবাই, ইউরোপ, বিভিন্ন কান্ট্রিতে আমরা যে ফেয়ার অ্যাটেন্ড করি, কিন্তু আমার দেশে যদি একটা সেরকম একটা উন্নত মানের ফেয়ার আমরা করি, তাহলে বিদেশিরা এখানে এসে আমাদের দেশে এসে তারা আমাদেরকে অর্ডার দিয়ে যাবে, আমার থেকে মাল পারচেজ করবে। কৃষিজাত পণ্যের যে সম্ভার বাংলাদেশে রয়েছে, এই সম্ভার নিয়ে আমরা পৃথিবীতে আরও ভালোভাবে এগিয়ে যেতে সচেষ্ট হব। এই জন্য প্রয়োজন কৃষিতে মনোযোগ, এর জন্য প্রয়োজন কৃষির উৎপাদন বৃদ্ধি, এই জন্য প্রয়োজন সরকারের থেকে সবচেয়ে ভালো ফোকাস থাকা উচিত কৃষির উপরে। ব্রিফিংয়ে এই খাতের বিপুল সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বাপা নেতারা। গার্মেন্টসে সিএম পদ্ধতি অ্যালাউড আছে, অন্যান্য সেক্টরে অ্যালাউড আছে, কিন্তু এটা ফুড সেক্টরে এখনো গভর্নমেন্ট অ্যালাউ করে নাই। আমরা দরবাদরি করতেছি এটা নিয়ে। আপনারা যদি আপনাদের লেখনীতেও আনেন, আমরা আশা করতেছি যদি গভর্নমেন্ট আমাদেরকে সিএমটা অ্যালাউ করে, আমাদের ফুড এক্সপোর্ট জাম্প করে বাড়বে। আমরা কৃষিকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কেবলমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমরা কৃষিকে পৌঁছে দিতে সচেষ্ট হই এবং তারই আয়োজন বাপা ফুড প্রোর আয়োজন করা হয়েছে। বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের বিকাশ নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক মানের খাদ্যদ্রব্য উৎপাদন ও রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান তারা। বেসিক ইনগ্রেডিয়েন্টস আমাদের সবই লোকাল, সেই ইনগ্রেডিয়েন্টগুলি এগ্রিকালচার থেকে আসে, তাহলে এই টাকাটা চাষার হাত পর্যন্ত পৌঁছে। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। তেলের আমদানি 34% বাড়ার পরও বাজারে সংকট কাটেনি। এমনকি কয়েকদিন আগে বাণিজ্য উপদেষ্টা সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলেও বাজার চিত্র একেবারেই ভিন্ন।
এই পরিস্থিতির জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দুষছেন ব্যবসায়ী নেতারা। আর সংকট সমাধানে মাঠ পর্যায়ে বাস্তবসম্মত তদারকি চাইলেন খুচরা বিক্রেতারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। তেল একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করার আশ্বাস দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা। সেই সময় পার হয়ে গেছে, কিন্তু বাজারে ভোজ্য তেলের প্রাপ্যতার চিত্র আগের মতোই। সয়াবিন তেল আগের মতো এখন সেরকম পাওয়া যায় না। আগে যেরকম অ্যাভেলেবেল পাওয়া যেত, এখন তো মনে করেন হাফ লিটার তেলই পাওয়া যায় না। হাফ কেজি তেলের বোতল কোনো দোকানেই পাওয়া যায় না। এই যে আমরা কয়েকটা দোকান ঘুরে এই দোকানটাই পাওয়া যায়। 5 লিটার তেলের বোতল নিলে ডাল নিতে হবে, সরিষার তেল নিতে হবে, না হলে 10 কেজি তেল নিতে হবে। সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুসারে গত 1 মাসে খুচরা পর্যায়ে খোলা সয়াবিনের দাম লিটারে 20 টাকা বেড়েছে, আর সপ্তাহ ব্যবধানে বেড়েছে 5 টাকা। এতে করে 1 লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকায়, অথচ বাজারে বোতলজাত সয়াবিনের লিটার 175 টাকা। কোম্পানি বোতলজাত দিচ্ছে না, এখন এই খোলাটাই চলতেছে। মার্কেটেই তো সেন্টিকেট, আপনার দোকানে ইনটেক তেল কাইটা খোলা বিক্রি করতেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে আগের বছরের তুলনায় সয়াবিন তেলের আমদানি 34% বেড়ে 5,98,252 মেট্রিক টনে দাঁড়িয়েছে, কিন্তু তার কোনো ইতিবাচক প্রভাব নেই বাজারে। কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে পারতেছে না, আমাদের চাহিদা অনুযায়ী কোম্পানি দিতে পারছে না। মুখ দিয়ে বলাটা অনেক সহজ যে বাজার স্বাভাবিক হয়ে যাবে, বাজার স্বাভাবিক হওয়ার জন্য যেটা করতে হবে এটা সরাসরি কোম্পানিকে যাই দেব। ব্যবসায়ী নেতারা বলেন, বাজার ব্যবস্থাপনায় গলত চিহ্নিত, এক্ষেত্রে প্রশাসন থেকেই কঠোর ব্যবস্থা নিতে হবে। ইম্পোর্ট হোক আর প্রোডাকশন হোক, এই যে প্রাইসটা ফিক্স আপ হবে, এই প্রাইসটা এনশিওর করতে হবে কনজিউমার পর্যন্ত পৌঁছার জন্য। এই কাজটা সরকারকে স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে। এই জায়গায় যদি সরকার কম্প্রোমাইজ করে তাহলেই সিন্ডিকেট সৃষ্টি হয়, সেইখানেই সরকারের সহযোগিতায় একদল অ্যাডভান্টেজ দেয়। একটা ব্যবসায়ী যদি আজকে বলে তার দোকানে পিছনে সয়াবিন তেল আছে, বলবে যে আমার কাছে নাই, ব্যবসায়ী একজন কনজিউমার কি সেটা ডিটেক্ট করতে পারবে না। পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি করা হলেও বাজারে কেন প্রভাব নেই, এই প্রশ্ন রাখেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচ ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচ হারলেই নকআউট পর্বের আশা শেষ হয়ে যেতে পারে শান্ত বাহিনীর। সেই সমীকরণের তথ্যই জানাচ্ছেন মুদাসসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও ভারত, যেখান থেকে শীর্ষ 2 দল পা রাখবে সেমিফাইনালে। উদ্বোধনী ম্যাচে ব্ল্যাক ক্যাপসের কাছে 60 রানে হেরে গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে পাকিস্তান। আসরের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 6 উইকেটে হেরে তার ওপরেই অবস্থান বাংলাদেশের। সবার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড এবং এরপর ভারত। ভারতকে পাকিস্তান হারিয়ে দিলে 2 দলেরই আশা টিকে থাকবে। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের নকআউট পর্বের আশা। যদি ব্ল্যাক ক্যাপসদের হারাতে পারে শান্ত বাহিনী, তবে আশা বেঁচে থাকবে বাংলাদেশেরও। তবে ভারতের কাছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গেলে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারত ও নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ওয়ানডে জিতেছিল 2023 সালে। দেশটির মাটিতে 9 উইকেটে জয়ের স্বাদ পেয়েছিল শান্তর নেতৃত্বাধীন দল, যদিও সিরিজ পকেটে পুড়েছিল নিউজিল্যান্ডই। এদিকে ওয়ানডে বিশ্বকাপে 6 বারের দেখায় একবারও কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ 2023 সালে ভারতের মাটিতে বিশ্বকাপে 8 উইকেট জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। আবার 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারায় টাইগাররা। এবারের খেলা যেহেতু রাওয়ালপিন্ডিতে, সেক্ষেত্রে রান স্কোর করতে কিছুটা সহায়ক হবে বাংলাদেশের জন্য। কিউইদের বিপক্ষে বোলিংয়ে ভালো করার রেকর্ড রয়েছে তানজিম সাকিবের, পাশাপাশি ভালো ফর্মে আছেন তাসকিনও। নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের 159 রান করার কীর্তি রয়েছে, আবার শান্তরও 50 রয়েছে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। দুজনই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ম্যাচটায় রানের খাতা খুলতে পারেননি। তারা কি পারবেন কিউইদের বিপক্ষে জেগে উঠতে, নাকি মিডল অর্ডার ব্যাটারদের উপর ভরসা করে গতানুগতিক খেলাটাই খেলবেন? মুদাসসির আলী, মোহনা সংবাদ।
ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কারণে ইউরোপের শ্রম বাজারে বৈধভাবে শ্রমশক্তি পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারকে যে কোনো মূল্যে এই সুযোগ গ্রহণের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে পাড়ি জমানোর প্রতিটা ক্ষেত্রেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, নইলে সর্বস্ব হারানোর পাশাপাশি একমাত্র প্রাণটিও খোয়া যেতে পারে। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রম খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অভিবাসন প্রত্যাশীরা যে তিক্ত ও দুর্বিষহ অভিজ্ঞতা অর্জন করেন, এক কথায় তা ভাষায় উল্লেখ করার মতো নয়। বেশিরভাগ ক্ষেত্রে এ যাত্রা নিজের এবং পরিবারের সদস্যদের জন্য বয়ে আনে চরম দুর্দশা। মরক্কো না নিয়ে স্পেন লিবিয়া ঢুকাই দেয়, 4-5 দিন রাখার পর আমাকে বিক্রি করে ফেলে। আমাদের বাড়িতে ভিডিও কল ঠল দিয়ে আর কি উলঙ্গ করে আমাদের নির্যাতন করে 4 দিন পর্যন্ত। ওইখানে আমাদের ওরা 25 লাখ টাকা করে দাবি করে। আমাদের পরিবার থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দিত না, শুধুই আমাদের মাইরা ভিডিও কল দিত বাড়িতে। তবে ইউরোপের শ্রমবাজারে বৈধ পথে রয়েছে ব্যাপক সম্ভাবনা। সাম্প্রতিক ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেকগুলো কান্ট্রি কিন্তু শ্রমবাজারের যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। সেই দেশগুলোর সাথে আলোচনা করে কনসুলেট সেকশন যদি করা যায় বা এমবেসি করা যায়, অথবা তাদের অ্যাটলিস্ট প্রাথমিকভাবে যদি বিএফএস এর মাধ্যমেও যদি আমরা কর্মীদের ভিসাগুলো লাগাইতে পারি, ইন্ডিয়াতে না গিয়ে বা অন্য কোনো থার্ড কান্ট্রিতে না গিয়ে যদি আমরা এদের মাধ্যমে ভিসা লাগাইতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমবাজারটা কিন্তু এক্সপ্লোর হবে। কিন্তু এক্ষেত্রে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বন্ধ করা না গেলে বৈধ শ্রমবাজারের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাগজপত্র যেই দেশের জন্য সেই দেশে আমি থাকছি না, আমি পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছি। এইটা গ্রামে এলাকা থেকেই মানুষকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যেভাবে প্রবেশ করো, তারপরে তুমি তোমার মতো গেম দিও। এইটা কিন্তু আস্তে আস্তে আমাদের শ্রমবাজারের সম্ভাবনা থাকছে ইউরোপে, সেটার আরো ক্ষতি হচ্ছে। এদিকে গেল 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বিচারে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়বে গোটা ইউরোপে, এর আঁচ লাগবে বাংলাদেশের শ্রম খাতেও। ইউরোপের বিভিন্ন দেশে এই প্রক্রিয়াটা কিন্তু আস্তে আস্তে আরো কঠিন হচ্ছে এবং হবে, এবং সেখানে অবশ্যই ট্রাম্পের নীতিরও একটা প্রভাব পড়বে। যুক্তরাজ্যেও পড়বে, যেখানে অনেক বাংলাদেশিরা রয়েছেন এবং অনেক স্টুডেন্টও রয়েছেন। কূটনীতিকদের মতে অবৈধদের বিরুদ্ধে অভিযান চললেও বৈধ পথে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভিসা নীতিতে তেমন পরিবর্তন আসবে না। তিনি বেসিক্যালি একজন ব্যবসায়ী, তো আমার মনে হয় সেটা হওয়ার কারণে তারা উচ্চশিক্ষাকে ব্যবসার একটা মাধ্যম হিসেবে মনে করতে পারে, এবং সেটা যদি করে তখন তারা এই আমাদের মতো বিশ্বের অংশ থেকে উচ্চশিক্ষার জন্য তারা ছাত্রছাত্রী খোঁজা শুরু করবে। তবে বিষয়টি যেহেতু অর্থনৈতিক এবং ভবিষ্যৎ স্বপ্নের, তাই বৈধ বা অবৈধ যেভাবেই হোক না কেন বিদেশে পাড়ি জমানোর প্রতিটা ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার এবং দূতাবাস উভয়কেই অবশ্যই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের ইতিহাসকে গুরুত্ব দিয়ে শান্তি, শৃঙ্খলা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে উল্লেখ করে জাতিকে এগিয়ে নিতে এবং বহির্বিশ্বে সাফল্য অর্জনেও এই বাহিনী অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। Unless having a strong defense, you cannot implement your foreign policy. You can look at the history. So that is why it is also, you should study, come up, suggest the government so that we can, as a whole, we can develop. As a nation, we can develop energy security, all the sectors. And I'm sure that since you have a brilliant researchers, you should be able to do this job very well and enlighten. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে
6 দফা দাবিতে রোববার বিকেল 3টায় প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় কুয়েট ক্যাম্পাসকে অনিরাপদ অভিযোগ করে তাঁরা বাড়ি চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে 5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। গেল 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে উত্তপ্ত পরিস্থিতির রেশ ধরে 6 দফা দাবিতে রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। হামলার 4 দিন হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। জানান কুয়েট ক্যাম্পাস অনিরাপদ। এখান থেকে আমরা যে যার বাসায় ফিরে যাব, কারণ আমরা ক্যাম্পাসে অনিরাপদ বোধ করছি। আমরা স্থানীয় প্রশাসনের উপর কোনো ভরসা রাখতে পারছি না। আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, এবং আমাদের উপর যেদিন অ্যাটাক হয়েছে সেই দিন 1:30 থেকে প্রায় 5টা পর্যন্ত আমাদের এই অ্যাটাকের ঘটনা চলছে। 6 দফা যে দাবি, সেই 6 দফা দাবির একটা অন্যতম দাবি হচ্ছে ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসে নিষিদ্ধ করা। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে ক্যাম্পাসে শাটডাউন চলমান থাকবে বলে জানান তারা। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের ক্যাম্পাসে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় চিহ্নিত করেছি আমরা সন্ত্রাসীদের, তাদের বিচারের আওতায় আনা। আমরা কমপ্লিট শাটডাউনে গিয়েছি, কারণ আমরা এতদিন ক্যাম্পাসে আমরা আন্দোলন চালাই যাচ্ছিলাম, কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগে দিয়ে এসেছেন এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো যত শীঘ্রই সম্ভব এই দাবিগুলো তিনি আদায় করার চেষ্টা করবেন। এদিকে 5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন। ইতিমধ্যে মেডিকেল কলেজের সব ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য খাতকে নাট্যমঞ্চের রঙ্গশালায় পরিণত করা হয়েছে এমন মন্তব্য করে সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। সময়ের আবর্তে শেষ সপ্তাহে পা রাখল অমর একুশে বইমেলা। সময় না বাড়ানো হলে 4 দিন পরই সাঙ্গ হবে এবারের আয়োজন। বইমেলার 23তম দিনে লেখক, পাঠক, দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। মেলায় প্রবেশ মুখে লম্বা সারি থাকলেও সবার মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ। হচ্ছে ধাঁধা বই কিনছি, ওই পাঞ্জেরির, আর হচ্ছে লাইলির 2 বোতনের ওই বই কিনছি। ফেরি টেলসের বই, ড্রয়িং বুক 2-3টা, আমার ভাই নিয়েছে 3টা। জাহিদ অন্তর একটা নতুন বই বের হয়েছে, এটা জাস্ট আগ্রহ থেকে না। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন জুড়ে 2.5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। এরই মধ্যে রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর অভিযানের 3য় বার্ষিকী উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এদিকে ইউক্রেনে দখল করা ভূমি কখনোই বিক্রি করা হবে না বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। 267টি ড্রোন নিয়ে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যে মুহূর্তে আলোচনা চলছে, ঠিক সেই সময় এ ড্রোন হামলা চালালো মস্কো। এর মধ্যে 138টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনার। দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের বিরুদ্ধে মস্কোর অভিযানের 3য় বার্ষিকী উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এদিকে ইউক্রেনে দখল করা ভূমি কখনোই বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি কথা বলেন। রাশিয়া ইউক্রেন সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই একত্রিত হতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই 2 দেশের মধ্যে চলায় প্রাণঘাতী যুদ্ধ বন্ধে কাজ শুরু করেছেন তিনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভও জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল হাসিনার, বললেন চিফ প্রসিকিউটর। জাতীয় নির্বাচন হলেই দেশে স্থিতিশীলতা আসবে, বললেন তারেক। আইন সংশোধনের জন্য স্থানীয় নির্বাচনে বিলম্বের আভাস কমিশনের। কৃষিজাত পণ্য রপ্তানিতে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব, বলছে বাপা। ভোজ্য তেলের সংকটে প্রশাসনিক ব্যর্থতাকে দুষছেন ব্যবসায়ীরা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির সেঞ্চুরিতে সেমিফাইনালে এক পা রাখল ভারত। বিকেলে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।